তোমাকে সে চিঠি দিয়েছে মানেই আর অপেক্ষা করা ঠিক হবে না। আমি বুঝেছি তোমরা প্রেম করছো। তোমাকে তার সাথে বিয়ে দেওয়া হবে। প্রস্তুতি নাও। বাবার কথা শুনে 15 বছরের সামরানজির চিত্ত হয়ে উঠেছিল পুলকিত। বেপরোয়া গতির হৃদয়ের সম্মতিতে মত দিয়ে দিয়েছিল সে। বয়সন্ধির কক্ষে থাকা মেয়েটার মন বিয়ের কথা শুনে আনন্দে দিশেহারা হয়ে উঠেছিল। কারণ সে চেয়ে এসেছে এমনটা। তার কোমল হৃদয় ছিল অন্যের কাছে বন্দী। মেয়েটা প্রেমে জড়িয়েছে। আর সেই প্রেমের সূত্রেই হয়েছে তাদের কত দেখা সাক্ষাৎ, লুকিয়ে চুরিয়ে। তবে এই প্রথমবারের মতো কোনো প্রেমপত্র পেয়েছিল সে। কিন্তু তার চোখে পড়ে যায় সামরানজির বাবার। মোহনপুর গ্রামের একজন প্রভাবশালী শাহুকার সামরানজির বাবা, পাশাপাশি কাঁচা সবজির ব্যবসায়ী। তবে গ্রামে তিনি সকলের কাছে শাহুকার হিসেবেই পরিচিত। মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন। তাই মেয়ের প্রেমের বিরুদ্ধেও যাননি। সালটা তখনও 20 শতাব্দীর শেষ দিকে, 1995। তখনকার যুগে সব মেয়েদেরই এমন কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো গ্রামাঞ্চলে। তাই সামাঞ্জির ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। আর গ্রামের মানুষও বাল্যবিবাহের বিরুদ্ধে যায়নি। সামাঞ্জির মা মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে না চাইলেও তার মতামত ছিল এই বিয়েতে। কিন্তু তবুও তিনি মেয়েকে সাবধান করেছিলেন। ছোট্ট মেয়েটাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন। এও বলেছিলেন যেন মেয়ের প্রতিবাদী সত্তা কখনো নীরব না থাকে। সে যেন সঠিক সময়ে সঠিক বাক্য ব্যয় করে। প্রয়োজনে যেন দেহের শক্তি কাজে লাগায়। কারণ শিক্ষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো সুযোগ সামরানজির নেই। অতপর দিনক্ষণ ধার্য করে বহু মানুষকে নিমন্ত্রণ জানিয়ে সামরানজির বিয়েটা হয়ে গেল। অবশ্যই পাত্রপক্ষের সকলে সামরানজিকে পছন্দ করেছেন। সামরানজির পড়াশোনা ওখানে ইতি। মাধ্যমিকটাও দেওয়া হলো না মেয়েটার। সেও বিয়ের কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে অনিচ্ছুক ছিল। আর পাত্রপক্ষ মেয়েকে পড়াশোনা করাতে চাননি। তাই সামরানজিকে আর জোর করা হলো না। যার সাথে সামরানজির বিয়ে হয়েছিল সে হলো সব্যসাচী। বয়স তার চেয়েও বেশি নয়। দেখতে শুনতে বেশ সুদর্শন। সবে উচ্চ মাধ্যমিকটা শেষ করে ডিগ্রির প্রস্তুতি নিচ্ছিল ছেলেটা। বলতে গেলে দুজনেই তখনও অপরিপক্ক। তবুও গ্রামাঞ্চলে সব করাই বা মানে প্রেমের বার্তা যখন বাতাসে ছড়িয়েছে, তখন তো একসাথে থেকে ঘর করাটাই উত্তম। কলঙ্কের কালি না আবার এসে লাগে তাদের গায়ে। সামরানজির জীবনটা অতটা বিষাদের ছিল না, যতটুকু হয়তো তার কপালে পরবর্তী সময়ের জন্য লেখা ছিল। কিন্তু মেয়েটা কি আর তা জানত? সে তো তখনও তার কিশোরী বয়সে দাঁড়িয়ে। তার উড়ন্ত মুক্ত পাখির মতো সুখী মন। এসব প্রেম, বিয়ে, ভালোবাসার মতো স্পর্শকাতর বিষয়ে আগ্রহ তার প্রবল হওয়াটাই স্বাভাবিক। বয়সটাই যে তেমন। কিন্তু আবেগের এই বয়স যে মানুষকে কখনো কখনো পথভ্রষ্ট করে ভুল পথে পরিচালিত করে, তা কজন বোঝে? শ্বশুরবাড়িতে পদার্পণ করতে না করতেই সামরানজি পেল শাশুড়ি ননদের আদর আপ্যায়ন। প্রথম দিনগুলোতে বেশ স্নেহের আদরে মরিয়ে মেয়েটাকে ভালোবাসা দিল সকলে। কিন্তু তাদের সেই তথাকথিত ভালোর আড়ালে থাকা আসল চেহারাগুলো বেরিয়ে আসতে বেশি দিন সময় নেয়নি। বাবা মায়ের আদরের মেয়ে সামরানজি, তাই রান্নাবান্নার তেমন একটা অভ্যাস ছোট্ট সামরানজি ছিল না। অপরদিকে গ্রাম অঞ্চলে তখনও মাটির চুলো বাড়িতে বাড়িতে। বেশ কসরতে মেয়েটা একটু একটু করে শিখে নিল কিভাবে মাটির চুলোয় শুকনো পাতা, লাকড়ি ব্যবহার করে আগুন ধরাতে হয়। শিখে নিল কিভাবে কাটা হাত নিয়েও শিলপাটায় মরিচ মশলা বাটতে হয়। শিখে নিল মেয়েটা কিভাবে নাকে চোখে উত্তপ্ত ধোয়া লাগিয়ে সাদা ধবধবে ভাত, সুস্বাদু তরকারি রান্না করে বাড়ির সবার মন জয় করতে হয়। কিন্তু সবার মন তো জয় করে নেওয়ার মতো হয় না। পাষাণ মানুষদের মন কিভাবে গলে? ছোট্ট সামরানজির শ্বশুরবাড়িতে তার বাবার বাড়ির মতো টেলিভিশন ছিল না। পাশের বাড়িতে একটা ছোট টেলিভিশন ছিল, যা দেখতে আসত পুরো পাড়ার অনেক ছোট ছোট কিশোর কিশোরীরা। সামরানজিও যেতে চাইতো সেথায়। কখনো কখনো চলে যেত সবার অগোচরে, প্রিয় সিনেমাটা এক ঝলক দেখার আশা নিয়ে। কিন্তু শ্বশুরের রোড সরে দেওয়া অশ্রাব্য গালাগাল শুনতে শুনতে ফিরে আসতে হতো মেয়েটাকে। উঠতে বসতে সামরানজি তার মায়ের নামে কটু কথা শুনেছে ননদ শাশুড়ির মুখে। ঠোঁটে যেন তাদের মধু পড়েনি শৈশবে। সামরানজি লুকিয়ে কাঁদত, প্রকাশ্যে কাঁদত, অর্ধাঙ্গ হিসেবে পাওয়া মানুষটার কাছে গিয়ে কাঁদত। কিন্তু কোনো ভালো প্রতিক্রিয়া সে পায়নি। যা পেয়েছে তা হলো অবহেলা। সদ্যসাচীর দেখানো পড়াশোনার ব্যস্ততা, তার মিথ্যা ভালোবাসার প্রমাণ। সামরানজি কথা বলতে চাইত, সে চাইত প্রতিবাদ করতে। কিন্তু তার সেই প্রতিবাদী শব্দগুলো কান্না হয়ে অনর্গল ঝরে পড়ত চোখ থেকে কপল ছুঁয়ে। মায়ের কথা মনে পড়ত ভীষণ, বাবার কথা মনে পড়ত তার।
15 বছরে তার বাবা তার গায়ে কখনো ফুলের টোকাটা দেয়নি, কিন্তু শ্বশুর নামক পরে বাবা তার দীর্ঘ চুলের ঘন মুঠি আঁকড়ে আঘাত করতে দ্বিধাবোধ করেননি। সামরাঞ্জির মা কখনোই বিয়ের পরে তার মেয়ের বিষয়ে কোনো কথা বলেনি। বিয়ে হওয়া মেয়ের সংসারে মায়ের অহেতুক নাক গলানো মানে মেয়ের সংসারের অশান্তি বলে মনে করতেন তিনি। তবুও শাশুড়ি ননদের মুখে সামরাঞ্জির মায়ের নামে তাকে শুনতে হয়েছে নানান আজে বাজে কথা। সামরাঞ্জি সয়ে আসছিল সবকিছুই মাথা পেতে নিয়ে চুপচাপ থেকেছে। কখনো কখনো অবশ্যই আওয়াজ তোলার চেষ্টা করেছে যদিও, কিন্তু তাকে থামানোর প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয়নি তার শ্বশুরবাড়ির মানুষগুলোর। সব্যসাচী কখনোই এসবে থাকত না, সে বেশিরভাগই বাড়ির বাইরে সময় কাটাত। রাতে তাও দেখা মিলত না কখনো কখনো, বলতো সে তার বন্ধুদের সাথে থাকে। সামরাঞ্জি কষ্ট পেত, ভীষণ দুঃখে বিষণ্ণতায় মেয়েটা নিজেকে দোষারোপ করত বারে বারে। প্রেম যে মহাপাপ, প্রেম মুখ ফুটে কথা বলার অধিকার দেয় না। প্রেম যে সুখ দেয় তা ক্ষণস্থায়ী। প্রেম মানুষের কপালে আঁকে ভীষণ এক দুর্বিষহ জীবনের আলোকচিত্র, যা অদৃশ্য সেথায় সেই আলোকচিত্র দৃশ্যমান হয়ে কেবল চোখের সামনে। আর প্রেমের ছোবলে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এক নিরীহ মুক্ত সুখী জীবন। 12 মাস সংসার করার পরে সামরাঞ্জি আরও সইতে পারল না, সে তালাক চাইল। সকলের সামনেই তার প্রেম করা পুরুষের কাছ থেকে মুক্তি চাইল মেয়েটা। যখন সে জানতে পারল তার জীবনের অন্য এক তিক্ত সত্য, সব্যসাচী পরকীয়ায় উন্মুক্ত সার, সে কম বয়সের মেয়েটার ফুটফুটে আননের মোহে পড়ে সে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। সেই মেয়েটাকে তার আর ভালো লাগে না। যে মেয়েটার সাথে সে লুকিয়ে প্রেম করেছে সেই মেয়েটাকে সে প্রেমপত্র দিয়েছে। সেই মেয়েটা এখন তার চোখের নীলবিষ। সামরাঞ্জির উপর সে কখনো শারীরিক নির্যাতন না করলেও মানসিক যে যন্ত্রণা সে মেয়েটাকে দিয়েছে প্রতিনিয়ত, সেসব সহনের সীমা ছাড়িয়ে গেছে বহু আগে। তাই তো সামরাঞ্জি স্বেচ্ছায় তার প্রেমকে ত্যাগ করার প্রস্তুতি নিয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল সে ফিরে যাবে বাবার বুকে, ফিরবে মায়ের মমতা মাখানো সুমিষ্ট আঁচল তলে। সে আর থাকতে চায়নি ওই নরকপুরীতে, কারণ যাকে সে দিয়েছিল প্রেম, সে তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রেম ভালো নয়। অন্যকে প্রেম দেওয়া মোটেই ভালো কাম্য নয়, উচিত নয় কাউকে ভালোবাসা। সামরাঞ্জির বাবার সাথে সদ্যসাচীর পরিবারের বেশ বাকবিতণ্ডতা হয় পরবর্তীতে, বিশেষ করে সামরাঞ্জির সেই শাশুড়ি আর ননদের সাথে। ভীষণ সেই ঝামেলা শব্দবাক্যে না মেটাতে পেরে অগত্যা সামরাঞ্জির বাবা আইনের সাহায্য নেন। তবে এই বিষয়ে তিনি সচেতন ছিলেন যেন বাল্যবিবাহের কোনো দোষ নিজের ঘাড়ে না চাপে। মেয়ের কথাটা ভেবে, সমাজের কথাটা ভেবেই তিনি মেয়েকে পরের বাড়ি পাঠিয়েছিলেন ঠিক, কিন্তু মন্দ কোনো চিন্তা তার মাথায় ছিল না কখনোই। প্রভাবশালী মানুষ হওয়ার কারণে গ্রামে বেশ সম্মানিত সামরাঞ্জির বাবা, তাকে চেনে না এমন কেউ নেই মহানপুর গ্রামের। তাই পরিচিত এক বিশ্বাসী আইনজীবীর হাত ধরে মেয়ের তালাক করালেন তিনি। যদিও এই বিষয়ে বেশ মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়েছে, তবুও তিনি মেয়েকে ঘরে নিয়ে গেলেন। তবে ছেলের বাড়ির সকলকে তিনি রাগের বশে কিছু হুমকি দিলেও পরবর্তীতে সামরাঞ্জির মায়ের কথায় পদক্ষেপ নেওয়া হতে পিছুপা হয়েছিলেন। তারপর থেকে সামরাঞ্জি তার বাবার বাড়িতেই থাকে। নতুন করে পড়াশোনা শুরু করেছে সে, সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করে। নিজের খেলার বয়সকে আবার আগলে নিয়েছে মেয়েটা। পড়াশোনায় মন দিয়ে মাধ্যমিকে একটা ভালো ফলাফল করে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন করার মানসিক প্রস্তুতি নেয় সে। ধীরে ধীরে সবটা ঠিক হতে থাকে। তার স্বাভাবিক সুন্দর সরল জীবনের দিনগুলো ফিরে আসে আবারও। মেয়েটা আবার নতুন করে বাঁচে, নতুন করে হাসে, নিজের এক নতুন জীবন গড়ে। সামরাঞ্জি নতুন স্বপ্ন বুনতে শুরু করে, আর তার ওই নতুন জীবন গড়তে পাশে ছিল মা নামক মানুষটা, যে মানুষটা তাকে প্রেম করার মতো ভুলের জন্য কোনো শাস্তি না দিয়ে বুকে আগলে নিয়েছেন স্নেহে। মেয়ের মনে সাহস জুগিয়েছেন। কোথাও না কোথাও হয়তো তিনি জানতেন মেয়ের এই কঠিন পরিণতির কথা। তাই তো মেয়ের প্রতি নজর রেখে মেয়েকে নতুন স্বপ্নের পথ দেখিয়েছেন তিনি আবারও। যতই হোক, মেয়েরা তো মায়েরই অংশ। সালটা এখন 21 শতাব্দীতে, 2005-এর সময়কাল। কোনো এক স্নিগ্ধ ভোরের আলো ফুটতে আরম্ভ করেছে সবে। চারিদিকে উষার আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। শোনা যাচ্ছে পাখিদের কলকাকলি। দীর্ঘ এক চাপা শ্বাস ছেড়ে চোখ বন্ধ করল সামরাঞ্জি। হাতের মোটা ডায়েরিটার ওপর কয়েক ফোঁটা নোনা জল পড়ল টুপটুপ করে। এই ডায়েরিটাতেই হয়তো বর্ণিত আছে তার অর্ধজীবনের কাহিনী। কিন্তু আসলে কি তাই? জীবন কি এতই ছোট, এতই সহজ
যে ফুরুত করে চোখের পলকে শেষ হয়ে যাবে। সাম্রাজ্যে ভাবে না আর। গোটা দিনটা হেসে খেলে সবটা ভুলে থাকা গেলেও রাত্রিটা কেন যেন এইসব পুরনো কথা ভেবে ডায়েরিটার প্রতি পাতায় চোখ বুলিয়ে পার হয়ে যায় কখনো কখনো। হ্যাঁ, সব সময় নয়, কখনো কখনোই। কারণ আজকাল ভীষণ ব্যস্ত থাকে মেয়েটা। বয়সটা যে তার এখন আর সে 15তে আটকে নেই। এখন সাম্রাজ্যের বয়সটা 24-এর শেষ ঘরে। মোহনপুর গ্রামের প্রভাবশালী সাহুকারের মেয়ে সাম্রাজ্যী এখন একজন ঔষধ বিশেষজ্ঞ। তীব্র গরমের এক মধ্যরাতে ভীষণ জ্বরে কেউ দরজায় খটখটানি সৃষ্টি করতেই সাম্রাজ্যী সহ তার বাবা মায়ের ঘুমটা ভেঙে গেল মুহূর্তেই। কি ভীষণ আওয়াজ! তা যেন দরজাটা এখনই কেউ ভাঙতে চায়। ভ্রজরা কপালের মাঝখানে টেনে সাম্রাজ্যীর বাবা কাঠের দরজার আড়াটুকু নামালেন। ছিটকিনিটা খুলে দিতেই হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এক মধ্যবয়স্ক মহিলা। সাম্রাজ্যী তাকে চিনে নিল সহজে। তাদের পাড়ার বাড়িতে বাড়িতে টুকটাক কাজ করে সংসার টানেন তিনি। চিন্তারা সব সাম্রাজ্যীর চোখে মুখে ভাসমান। জিজ্ঞেস করল সে, কি হয়েছে শর্মিকা? কি শোনো না মা, ও যে তালুকদারের বড় ছেলেটা এসেছে শহর থেকে, আসার পর থেকে নাকি ভীষণ জ্বর। আজ 3 দিন। এই একটু আগে একজন ডাক্তার দেখে গেল, কিছু ওষুধ দিয়েছে। আমাকে ওদের বাড়ির কর্তা ডেকে পাঠিয়েছে। এত রাতে কোনো দোকান খোলা পেলাম না রে মা, কেউ দরজাটাও খুলছে না বিপদে। আমার সাথে একটু আসবি? তোকে আমি আবার দিয়ে যাব বাড়িতে। হাঁপাতে হাঁপাতে মহিলাটি সব বললেন। সাম্রাজ্যী মুহূর্তেই প্রস্তুত হল। পরনের কুঁচকে থাকা শাড়িটা ভালোভাবে সেটে নিয়ে দীর্ঘ চুলগুলোকে এলোমেলো খোপায় বেঁধে নিল সে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোতে কোনো হেলাফেরা করা উচিত নয়। কিন্তু সাম্রাজ্যীর বাবা আটকালেন তাদের। বললেন, দাঁড়াও, আমিও যাব, মেয়েকে একা নিও না। সাম্রাজ্যী কিছু ওষুধপাতি নিয়ে নিল সাথে। বাড়িতে তার সবসময় এসব থাকে। তাছাড়া কিছুটা হলেও তার ধারণা আছে রোগের চিকিৎসা এবং ওষুধ সম্পর্কে। অতঃপর সাম্রাজ্যীর বাবার কথা মতো তিনি চললেন মেয়ের সাথে। বাড়িতে লইলেন সাম্রাজ্যীর মা। কয়েক মিনিটের পথ পেরিয়ে তালুকদারদের বাড়িতে প্রবেশের সাথে সাথেই সাম্রাজ্যী শুনতে পেল একজন মহিলার চাপা আর্তনাদ। চোখে পড়ল ছেলেকে নিয়ে অকারণ বিলাপে মেতেছেন এক মা। সাম্রাজ্যী এগিয়ে যায়। গ্রামের প্রভাবশালী সাহুকার এবং তার মেয়েকে দেখে সকলে একটু সমীহ দেখিয়ে জায়গা করে দিল। সাম্রাজ্যীকে বসতে দেওয়া হলো একটা কাঠের চেয়ারে। অসুস্থ ব্যক্তির বয়স বেশি নয়, হবে 27-28-এর ঘরে। চোখজোড়া বন্ধ তার, দেহ একেবারে অনড়। আর সে পুরুষের পাশেই বসে কাঁদছেন এক মহিলা। তাকে সাম্রাজ্যী চেনে, তবে তার ছেলেকে নয়। কারণ তালুকদারদের ছেলেমেয়েরা শহরে বড় হয়েছে বলে শুনে এসেছে এসে। সাম্রাজ্যী একটু কঠোর হয়। ওষ্ঠা ধরে বিরক্তি খেলিয়ে বলে, একটু থামুন, বেশি কিছু হয়নি, আমাকে ডাক্তারের প্রেসক্রিপশনটা দিন। সঙ্গে সঙ্গে মহিলার কান্না থেমে গেল। আর কেউ একজন সাম্রাজ্যীকে একটা কাগজ এনে ধরিয়ে দিল। সাম্রাজ্যী প্রেসক্রিপশনটা পর্যবেক্ষণ করে দেখল ঋতু পরিবর্তনের কারণে এই জ্বর সর্দি হয়েছে, কঠিন কিছু নয়। মেয়েটা নিজের ছোট্ট ব্যাগ থেকে কিছু ওষুধের পাতা বের করল। পুরুষের গায়ে হাত দিয়ে তাপমাত্রা দেখে নিয়ে আবারও বলল, এখন তো জ্বরটা একটু কম আছে, এখানে কিছু বাড়তি ওষুধের নাম লেখা আছে, এসবের দরকার নেই। আপনারা ওনাকে কিছু একটু খাইয়ে দিন, তারপর এই দুটো ওষুধ খাওয়ান। আশা করছি একদিনে অসুখ সেরে যাবে। সাম্রাজ্যীকে গ্রামের সকলেই চেনে, যার কারণে তাকে অবিশ্বাস করতে পারেনি কেউ। তার কথা মতো অসুস্থ পুরুষকে কোনোভাবে তুলে কিছু খাবার খাওয়ানো হলো। তারপর সাম্রাজ্যী দেওয়া ওষুধ দুটো খেতেই লোকটা আবার ঘুমে আচ্ছন্ন হলো। কোনো দিকে ছিল না তার নজর। আবার হয়তো ছিল সাম্রাজ্যের বাবার সাথে তালুকদার বাড়ির কর্তা বসে কথা বলছেন বাড়ির দাওয়ায়। অপরদিকে সাম্রাজ্যী প্রয়োজনীয় সব ওষুধের সময়সূচি বুঝিয়ে দিচ্ছে কোনো এক যুবককে। তারপর মেয়েটা সেই অসুস্থ ব্যক্তির মাকে বুঝিয়ে শুনিয়ে বাবার সাথে চলে এলো বাড়িতে। তাকে ভীষণ জোরাজুরি করা হলো একটু কিছু খাওয়ার জন্য, কিন্তু মধ্যরাতে এসবের কোনো দরকার নেই বলে সে ফিরে এসেছে। রাত্রির কেটে গিয়ে দিনের সূর্য প্রকাশ্যে হাসল। আকাশ ভীষণ পরিষ্কার, কিন্তু ভ্যাপসা গরমের তাড়নায় অসহনীয় সবকিছু। আবহাওয়া খুব উত্তপ্ত, বাতাসে যেন আগুনের ছোঁয়া। সাম্রাজ্যী তার নিয়ম মতো সকালের সকল কাজ ছেড়ে তৈরি হয়ে নিচ্ছিল তার ফার্মেসিতে বসার জন্য, কিন্তু তার পারল না তার মায়ের জন্য। মেয়েকে তৈরি হতে দেখে সাম্রাজ্যীর মা বললেন, ও মা,
আজকে একটু আমার সাথে কাজে যেতে হবে। পশ্চিম ক্ষেতের সবজিগুলো তুলতে বাঁচতে খুব সময় লাগবে। কালকে বুধবার, হাট বসবে। তোর বাবা বলেছে যেন সব সবজিগুলো তুলে রাখি। তো তুই পূব ক্ষেতের সবজিগুলো বেছে দিলে আমি পশ্চিম দিকে যেতাম। সামরাঞ্জি মায়ের কথা একটু ভাবল। তার ফার্মেসিতে অবশ্যই লোক আছে কাজ করার মতো, কিন্তু সে দায়িত্ব নিয়ে সবটা সামলাতে চায়। তাই নিজেই সবসময় নিজের চেয়ারে বসার চেষ্টা করে, কিন্তু আজ বোধহয় তা হবে না। সে তার ফার্মেসির এক সহকর্মীকে মুঠোফোনে জানিয়ে দিল যেন আজ সবটা তিনি সামলে নেন। অপর ব্যক্তিও সামরাঞ্জিকে আশ্বস্ত করলে মেয়েটা তার মায়ের সাথে তাদের ক্ষেতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের চোখে পড়ল এক ঘটনা। পাশের বাড়ির এক বৃদ্ধ তার পুত্রবধূকে লাঠি সোঁটা দিয়ে মারছেন ইচ্ছে মতো, আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ তো করছেনই। বাড়ির দাওয়ায় একটা ছোট ফুটফুটে ছেলে শিশু অবিরত কান্না করছে। অনেক লোক জড়ো হয়েছে সেখানে, কিন্তু সকলে যেন কোনো এক দক্ষিণীর সিনেমা দেখে দুঃখবিলাসে ব্যস্ত। সামরাঞ্জি ওর সাম্রাজ্যিমা এগিয়ে আসে ভিড় ঠেলে। বাড়িটার উঠোনে আধমরা হয়ে পড়ে থাকা বাড়ির বউটাকে সামরাঞ্জির মা আগলে নিলেই সামরাঞ্জি গিয়ে দাঁড়ায় সে বৃদ্ধর সামনে। তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করল, কী কারণে পরের মেয়ে গায়ে হাত তুলেছ? আমার পান্তা ভাত রাখেনি কেন? আমি বলেছিলাম রাতে ভাতে যেন পানি দিয়ে রাখে, সকালে দিলে কেন ছেমড়ে? সামরাঞ্জি বৃদ্ধর হাতে থাকা লাঠিটা কেড়ে নিয়ে নিল। এতে থতমত খেয়ে কয়েক পা পেছালো বৃদ্ধ। সামরাঞ্জি লাঠি উঁচিয়ে বলল, গতরে মাংস তো দেখছি না, হাড় যা আছে ভেঙে টুকরো টুকরো করে কুকুরকে চেবোতে দেব। কোন অধিকারে পরের মেয়ের গায়ে হাত তুলেছ তুমি? মেয়েলি গর্জনে মুহূর্তেই পরিবেশটা নীরব হয়ে গেল। বৃদ্ধ রাগ দেখালো, হাত কিরমির করে বলল, এই বেটি, তোর সাহুকার বাপকে আমি ভয় করি না। বড় বড় কথা বলবি না আমার উঠোনে দাঁড়িয়ে, সর। সামরাঞ্জির রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হলো এবার। সজোরে বৃদ্ধর পায়ে দিল এক আঘাত। আর্তনাদে মাটিতে লুটিয়ে পড়ল বৃদ্ধ। বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে থাকা বৃদ্ধর মেয়েটা দৌড়ে আসতেই সামরাঞ্জি মেয়েটার চুলের মুঠি আঁকড়ে ধরে বলল, এ মেয়েটাকে বলতে পারোনি তোমার পান্থা তৈরি করে রাখতে? বলনি কেন? তোমার মেয়ের গায়ে হাত তুলেছি আমি, এখন কেমন লাগছে তোমার? অদূর থেকে এক বৃদ্ধার কান্নার আওয়াজ আসতেই সামরাঞ্জি চিৎকার করে বলল, একদম চুপ। বুড়ো বুড়ির দুটোকে এখানে শুয়ে রেখে যাব একদম। কত বড় সাহস এদের, পরের মেয়ের গায়ে হাত দেয়, তাও আবার পান্তার জন্য। এই, একদিন ভাত না গিললে মরে যায় মানুষ। সামরাঞ্জি শেষ কথা বলার সাথে সাথে লাঠি ফেলে দেয়, ছেড়ে দেয় বৃদ্ধর মেয়েকে। মুখে কুলু পেটিয়ে বসে রইল বৃদ্ধা। সামরাঞ্জির ভয়ে ভীষণ কাঁপছেন তিনি। সামরাঞ্জি তার মায়ের কাছে যায়, যে মা অতি বিস্ময় নিয়ে নিজের মেয়ের নতুন রূপকে দেখছিলেন। সামরাঞ্জি ওই বাড়ির পুত্রবধূকে দাঁড় করিয়ে বাড়ির দাওয়ায় বসালো। জিজ্ঞেস করল তার স্বামী কোথায়। জবাবে শুনল বাড়ির ছেলে শহরে কাজ করে, মাসে একবার আসে গ্রামে। মেয়েটা সবাইকে বাড়ির আঙ্গিনা থেকে চলে যাওয়ার আদেশ দিল। হ্যাঁ, আদেশই দিয়েছে সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তামেশা দেখছিল কিনা সবাই। সামরাঞ্জি সে বৃদ্ধার তাদের মেয়েটাকে বলে সতর্ক করে, আমি যদি শুনেছি আর একবার তোমরা এই মেয়ের গায়ে হাত তুলেছ কারণে অকারণে, এ বাড়িতে পুলিশ আসবে। তোমাদের গায়ে আমি জেলের হাওয়া লাগাবো। আমাকে নিশ্চয়ই চেনো। আমি মোহনপুরের প্রভাবশালী সাহুকারের মতো অন্যের কথায় পিছুপা হব না, সরাসরি কাজ করে দেখাবো। সামরাঞ্জির হুমকিতে সত্যি ভয় পেয়েছে সেই বৃদ্ধর পরিবার। ১বিংশ শতাব্দীতেও এসেও যদি কেউ রুখে দাঁড়াতে না পারে, তবে সমাজের বিকৃত মানসিকতার মানুষগুলো বারে বারেই জন্ম নেবে। সামরাঞ্জি সেখান থেকে তার মাকে নিয়ে চলে যায়। তারপর পরিকল্পনা অনুযায়ী তার মা যায় পশ্চিম ক্ষেতের দিকে, আর সে কাজ করতে থাকে পূর্ব দিকের ক্ষেতে। বিকেলে সোনা রোদ গায়ে মেখে সবে একটু জিরোতে বসল মেয়েটা। খানিক আগেই দুপুরের ভাত খাইয়ে দিয়েছে তার মা। তারপর তিনি এক ঝুড়ি সবজি নিয়ে বাড়িতে গেছেন সেগুলো রাখতে। সামরাঞ্জি বাকিগুলো নিয়ে ফিরবে। বিকেলের দিকটায় আবহাওয়ায় কেন যেন একটু শীতল বোধ হচ্ছে। বেশ মৃদু বাতাসে আরাম লাগছে মেয়েটার। তাই সে তার শাড়ির আঁচলখানা ছড়িয়ে দিয়ে দীর্ঘ চুলগুলো মেলে দিয়ে বসেছে। হাতে আছে কিছু মাধবীলতা। একটা মুকুট বানাবে বলে ফুলগুলো তুলে নিয়েছে সে। একটু বসতে পারি কি? পুরুষালে কোনো কণ্ঠে সামরাঞ্জি মাথা উঁচিয়ে তাকায়। রাতের দেখা সেই অসুস্থ পুরুষকে পুরোপুরি সুস্থরূপে স্বয়ং দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা অবাকই হলো বটে। মুহূর্তের ব্যবধানে মেয়েটা
শুকনো কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ বসুন। ছেলেটা তার ট্রাউজার টেনে বসল। ধন্যবাদ জানালো সামরানজিকে। সুমিষ্ট গন্ধ নাকে ঠেকল সামরানজির। কিছুক্ষণ মৌনতা পালন করে তারপর সেই মানুষটা বলল, আমাকে এক রাতে সুস্থ করার কোনো বিশেষ এক পথ অবলম্বন করেছেন নাকি? বিশেষ পথ বলতে বিদ্যাকে কাজে লাগিয়েছি, এর বাইরে আর কি? ও, পুরুষালী কণ্ঠ থেমে রইল। তারপর সে সাম্রাজ্যের চেয়ে একটু পিছিয়ে বসেছে। নজর বরাবর আটকে তার সাম্রাজ্যের দীর্ঘ চুলে। সাম্রাজ্যি তার কাজ থামায়নি। সে মাধবীলতার মুকুট তৈরি করছে নিপুণ হাতে। তবে মাঝে বলে উঠল, শুনেছি আপনি শহরে বড় হয়েছেন। মামার বাসায় থেকে পড়াশোনা করেছি। কখনো গ্রামে দেখেননি আমাকে? অজানা পুরুষের আকস্মিক আপনি সম্বোধন কেন যেন সাম্রাজ্যির মনে ধরে গেল। সে শৈশব থেকেই ভেবে এসেছে, শহরে মানুষ মানে অত্যাধুনিক। তাদের কথাবার্তায় এক ধরনের অহং ভাব থাকে। না তো, কখনোই দেখিনি। বার কয়েক এসেছিলাম গ্রামে, তবে খুব কম। সাম্রাজ্যির শেষ জবাবের পরে আরও কিছু সময় মৌনতায় ভেসে গেল। সাম্রাজ্যির মুকুট তৈরি শেষ। এবার মাথায় পড়ার পালা। তবে সে পড়ল না। মুকুটটা একপাশে রেখে পাশ ফিরে চেয়ে দেখল সেই পুরুষটার দিকে, যার কোমল নজর এখনও নিবদ্ধ সাম্রাজ্যির চুলে। হঠাৎই সে বলল, আপনার গরম লাগছে না? কেন? চটপটে জবাব দিল মেয়েটা। ভ্রু কুচকে তাকিয়ে রইল ছেলেটার দিকে। এত গরমে লম্বা চুলগুলো এভাবে ছড়িয়ে দিয়ে বসে আছেন যে? সাম্রাজ্যি হাসল মৃদুস্বরে, বলল, না, আমার অভ্যাস আছে। পুরুষ মানুষটা হঠাৎ সোজা হয়ে বসল। সাম্রাজ্যির মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। এতে খুব অস্বস্তি বোধ হলো মেয়েটার। সে সরাসরি বলল, এমন আচরণ আশা করিনি, সরি। খারাপ আচরণ দেখানো আমার উদ্দেশ্য ছিল না। সাম্রাজ্যি উঠে যেতে চাইল, কিন্তু পারল না। শুনুন, বসুন একটু। আমার আচরণের জন্য ক্ষমা চাইছি তো? তেমনটা তো নয়। আমাকে বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা নামে একটু পরেই। জানি, তবুও যদি অনুরোধটা রাখতেন। একটু বসুন। সাম্রাজ্যি পুরুষালী অনুরোধী সুরের অবাধ্য হল না, জোরাজোরি করল না আর। বসল শান্ত মেয়ের মতো। লম্বা চুলগুলোকে হাত খোপায় বাঁধতে গেলে শুনল, বাঁধবেন না, থাকুক না তারা স্বাধীন, ভালো লাগছে। সাম্রাজ্যের হাত কেন যেন থামল। সে বাঁধল না চুলগুলো। গায়ের তেতো রঙের শাড়িটায় অস্তগামী সূর্যের আভা পড়ে কি ভীষণ সুন্দর দেখাচ্ছে। সাথে দীঘল কালো তার চুলার মলিন হলুদাব আনন। আর এই সৌন্দর্য উপভোগ করছে সেই অজানা ব্যক্তি, আর কেউ নয়। একাকিত্ব কেমন লাগে আপনার? নাম না জানা পুরুষের হঠাৎ এমন প্রশ্নে যেন একটু বেশি অবাক হলো সাম্রাজ্যি। ভ্রুকুচকে জিজ্ঞেস করল, হঠাৎ এই প্রশ্ন? ছেলেটা হাসল নীরবে, বলল, জিজ্ঞেস করলাম। উপভোগ তো নিশ্চয়ই করেছেন, তাই। সাম্রাজ্যি জবাব দিল না, তবুও নিজেই শুধালো, আমার নামটা জানা হয়নি? কথা ঘোরাচ্ছেন? না, নীলাদ্র তালুকদার। প্রেসক্রিপশনে নিশ্চয়ই ছিল, খেয়াল করিনি। বাহ, একটা মানুষকে রাতের ব্যবধানে সুস্থ করে তুললেন, অথচ তার নামটাই খেয়াল করলেন না। সাম্রাজ্যি চুপ রইল। পাশে থাকা মাধবীলতার মুকুটটা সে আবার টুকরো টুকরো করে আলাদা করেছে, নতুন করে তৈরি করছে সে। নীলাদ্রতা দেখছে মাঝে মাঝে, তবে তার চোখের ধারালো দৃষ্টি সাম্রাজ্যির মুখ জোরে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে নীলাদ্র নামক সেই পুরুষ হঠাৎ প্রশ্ন করল, বিয়ে করবেন? সাম্রাজ্যের বুক কাঁপল ভীষণ। বিস্ফোরিত নয়নে সে তাকিয়ে রইল নীলাদ্রর দিকে। হঠাৎ এমন কোনো প্রশ্ন করবে এলো তা সে ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি। আশাহীন এই প্রশ্নের জবাবে সাম্রাজ্যি কিছু না বলতেই নীলাদ্র পুনরায় বলল, অবাক হলেন কেন? সাধারণ প্রশ্নই তো করলাম। আপনার জন্য সাধারণ হতে পারে, আমার জন্য নয়। নীলাদ্র ঠোঁট চেপে হাসে। তাহলে কি এবার প্রশ্নটা আরেকটু জটিল করে বলবো? মানে? সাম্রাজ্যের সন্দিহান কণ্ঠস্বর। কী সব বলছে এই লোক? বিয়ে করবেন আমাকে? সাম্রাজ্যি দাঁতে দাঁত চাপতেই নীলাদ্র আগেভাগে বলে উঠল, শান্ত হয়ে সবটা শুনুন। আজকের এই নরম বিকেলটা না হয় আমায় দিলেন। বিশেষ কোনো ক্ষতি হবে কি? কি শুনবো আর? আপনার যা ইচ্ছে তাই কথাবার্তা। অর্থহীন প্রশ্ন। মেয়েটা রাগে স্বরে শব্দ শুনল, কিন্তু নীলাদ্র সেসব গায়ে না মেখে হাসল মৃদু। পুরুষের ঠোঁট থেকে যেন হাসি সরতে চায় না একদম। সত্যি কি অর্থহীন প্রশ্ন? আপনি চাইলে আমার প্রথম প্রশ্নটার জবাব দিতে পারতেন। সাম্রাজ্যি কি জবাব দেব খুঁজে পেল না। অগত্যা বলল, একাকিত্ব সুন্দর, নিজের মতোই থাকা, নিজের মতোই বাঁচা। হ্যাঁ, আমি ভীষণ উপভোগ করি এই একাকিত্বকে। একাকিত্ব সুন্দর,
উপভোগ করার মতোই, কিন্তু সবসময়ের জন্য নয়, সারা জীবনের জন্য নয়। সামরাঞ্জির নজর তার হাতের মাধবীলতারগুলোর ওপর। সে ভাবনায় নিমজ্জিত হতে চেয়েও পারল না নীলাদ্রর জন্য। শুনল, জীবনের একটা পর্যায়ে গিয়ে আমাদের সবারই একটা বিশ্বস্ত কাছের হাত প্রয়োজন হয়। এসব আমাকে কেন বলছেন জানি না। যদি সোজাসাপটা শুনতে চান তাহলে বলবো, আমি আপনাকে বিয়ে করতে চাই। সামরাঞ্জি কেমন অবুঝের মতো তাকালো। নীলাদ্র এমন হুটহাট বলা কথাগুলোর কোনো অক্ষর যেন তার জানা নয়। সে রোড় স্বরে বলল, চেনা নেই জানা নেই, বিয়ে করতে চান মানে কি? নীলাদ্র সামরাঞ্জির হাত থেকে মাধবীলতাগুলো নিয়ে ধীরে ধীরে একটা একটা যুক্ত করতে লাগল। সাথে বলে উঠল, যে এলোকেশিকে দেখার পরে আমার জ্বরে রাত কেটেছে নির্ঘুম, তাকে ছাড়া আমার চলবে না আর। মানে? সামরাঞ্জির কণ্ঠে প্রবল সন্দেহ। সবটা বুঝিয়ে যেন সে কিছুই বুঝতে চাইছে না। নীরব ভূমিকা পালনে নিরত রইল সে। অপরদিকে নীলাদ্রর চোখ যেন সরতে চাইছে না সামরাঞ্জির চুলের ওপরগুলো থেকে। গতরাতে মেয়েটা যখন নীলাদ্রর এক ছোট ভাইকে ওষুধ বুঝিয়ে দিচ্ছিল, তখনই এক নজর দেখেছে সে সামরাঞ্জিকে। ধ্যান জ্ঞান ছিল না মেয়েটার এলোমেলো চুলগুলোতে। খোপায় আবদ্ধ চুলগুলো কখন যে খুলে এলিয়ে গিয়েছিল পিঠ জোরে তা বুঝতে পারেনি মেয়েটা। নীলাদ্র সামরাঞ্জির মুখের দিকে চেয়ে দেখে মেয়েটা কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে এখনো। তাই অবশেষে নীলাদ্র বলল, সারা জীবন যদি এই এলোকেশ্বরী রূপ দেখানোর সুযোগটা দিতেন তাহলে ধন্য হতাম। দেখুন, আজে বাজে কথা বলবেন না। আপনি আমার অতীত জানেন না। আমি তো অতীতে বাঁচি না, আমি বর্তমানে বাঁচি। অতীত দিয়ে আমি কি করব? সামরাঞ্জি অথরষ্টে বিরক্তি প্রকাশ করে পুনরায় উঠে যেতে চাইল। এই কথোপকথন তার জন্য স্পর্শকাতর। সে তো চায় না তার পুরনো ক্ষতকে খোঁচাতে। নীলাদ্র মাধবীলতার মুকুটটা তৈরি করে ফেলল। একটু এদিক সেদিক হয়েছে বটে, তবে সে পেরেছে। আলগোছের নরম ফুলের মুকুটটাকে সে সামরাঞ্জির সামনে রাখল। সামরাঞ্জি অবাক হয়, পুরুষ মানুষ এসব কিভাবে পারে, তাও আবার শহরে মানুষ। 15 বছরের যে সামরাঞ্জি স্বামীকে তালাক দিয়ে নিজের বাবার কাছে ফিরে আসতে দুবার ভাবিনি, সেই সামরাঞ্জির প্রতি আমার বিশেষ সম্মান রইল। 10 বছরে কঠোর পরিশ্রম করে নতুনভাবে যে সামরাঞ্জি নিজের যোগ্যতায় তার অবস্থান গড়ে নিল, তাকে নিয়ে আমি গৌরব করছি। আজকের যে সামরাঞ্জি অন্য নারীর ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেই সামরাঞ্জির প্রতি আমার সম্মান বেড়েছে লক্ষগুণ। আর গতরাতে দেখা এলোকেশী সামরাঞ্জির প্রতি আমার এক বুক প্রেম। নীলাদ্রর প্রতিটা কথা মেয়েটা মন দিয়ে শুনলেও শেষ বাক্যটা সামরাঞ্জিকে আক্রমণ করল ভীষণ তেড়ে। সে সহসায় রেগে গিয়ে বলল, আমি এসব প্রেম শব্দকে ঘৃণা করি। প্রেমের প্রতি আমার অনুভূতি সবসময় ঘৃণ্যই থাকবে। মেয়েটা না চাইতেও তার চোখে জল জমল। সে লুকিয়ে নিল তা। কানে এলো তার পুরুষালী কণ্ঠস্বর, প্রেম পবিত্র। ঘৃণা করলে ওই মানুষগুলোকে করুন যারা আপনার প্রেমের মূল্য দিতে পারেনি। প্রেমকে কেন আপনি ঘৃণা করবেন? প্রেম ঘৃণা করার মতো কিছু নয়। প্রেম অনুভব করতে হয়। প্রেম উপভোগ্য, ঠিক যেমনটা আপনি একাকিত্ব উপভোগ করেন। সামরাঞ্জি বসে থাকে চুপচাপ। অস্তমিত সূর্য আর মাত্র কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ডুবে যাবে। চারিদিকে লালাব আভা ছড়িয়ে একটা মোহনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। পাখিরা নিরে ফিরে যাওয়ার আগ মুহূর্তে খেলাধুলা করে নিচ্ছে খুব। তাদের এই কলরবে মুখরিত আকাশ। সামরাঞ্জি কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আপনি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন? এসব তো লম্বা কাহিনী, শুনি। দেখতে বেশ সুদর্শন পুরুষটা মুচকি হাসল। বলল, ভোরেই বেরিয়েছিলাম আপনার খোঁজে। বাবা মায়ের মুখে শুনেছি আপনি কোনো এক সাহুকারের মেয়ে। এটা বলতে দেখলাম গ্রামের প্রায় সবাই আপনাকে চিনি এক নামে, সামরাঞ্জি। তারপরে কয়েকজনের কাছ থেকে খণ্ড খণ্ড তথ্য পেয়ে জানতে পারলাম এলোকেশীর অতীত সম্পর্কে। আবার এলোকেশী ডাকছেন কেন? নাম ধরেই ডাকুন। আমি এলোকেশী বলেই ডাকব। নীলাদ্রর শটান জবাবে সামরাঞ্জি কেমন চুপসে গেল। শক্ত মনের মেয়েটা অন্যদিকে তাকিয়ে নরমভাবে বসে রইল। নীলাদ্র পুনরায় বলতে লাগল, আবার সকালে বাবার জমিজমাগুলো দেখে একটু বাড়ির পাশের দিকে যেতেই শুনলাম বেশ হট্টগোল। তারপর সেখানে দেখলাম কিভাবে আমার দেখা রাতের সেই এলোকেশী বুড়ো বুড়ি দুটোকে ওখানে শুয়ে রাখার হুমকি দিল। নীলাদ্রর রঙ্গ রসিকতার সুরে বলা কথায় সামরাঞ্জির ঠোঁট চেপে নীলাদ্রর আড়ালেই হাসল। তো আপনার কি সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? চটপটে জবাব সামরাঞ্জির। নীলাদ্র বলল অকপটে, বিয়ে করবেন না আমাকে? দেখুন,
এই মাধবীলতার মুকুটটা তৈরি করেছি আপনাকে ইমপ্রেস করার জন্য। ইমপ্রেস হননি আপনি? সামরাঞ্জি হঠাৎ খিলখিলে হেসে উঠল। কতগুলো দিন পরে প্রাণবন্ত হাসি। কলেজে, বিশ্ববিদ্যালয়ে কত ছেলে তার মন পাওয়ার চেষ্টা করল, কিন্তু মন তো দূরের কথা, দুটো শব্দও তারা সামরাঞ্জির ঠোঁটে ফুটতে দেখেনি। কিন্তু এই অচেনা মানুষটা কিভাবে হাসালো কঠিন সামরাঞ্জিকে। সামরাঞ্জি জিজ্ঞেস করল, শিখেছেন কিভাবে? এই যে এখানে বসে, আপনার কাছ থেকে দেখে। সামরাঞ্জি উঠে দাঁড়ায়। সবজির বড় ঝুড়িটা বাম কোমরে ঠেকে নিয়ে ডান হাতে তুলে নিল অন্য সবজির মাঝারি বস্তাটা। নীলাদ্র উঠে দাঁড়ালো, তবে মাধবীলতার মুকুটটা তার হাতে নিয়ে। বার কয়েক সামরাঞ্জিকে সাহায্য করতে চাইলেও সামরাঞ্জি গ্রহণ করল না সাহায্যের হাত। সূর্য ঝলে পড়েছে একেবারে। একটু পরেই শোনা যাবে গ্রামের মসজিদে আজানের ধ্বনি, মন্দিরগুলোতে সন্ধ্যা আরতি। সামরাঞ্জি কোনো বাক্য ব্যয় না করে হাঁটা ধরতেই নীলাদ্র পাশে পাশে হাঁটতে লাগলো। তারপর বলল, এটা নেবেন না? এত কষ্ট করে বানালাম, আপনি তো অর্ধেকটা বানিয়েছেন। একদিন না হয় সম্পূর্ণ একটা মুকুট বানিয়ে উপহার দেবেন। পরোক্ষভাবে কি তবে পজিটিভ জবাব দিলেন? হুম, শহরে মানুষকে একটু যাচাই বাছাই করতে হবে না? বসের বকুনি খেয়ে তবে আরও কয়েকটা দিন থেকে গেলাম গ্রামে, শুধু এলোকেশিরি যাচাই বাছাইয়ের পদার্থ হিসেবে। সামরাঞ্জি আবারও মিটমিটিয়ে হাসল, নীলাদ্রর স্পন্দন বাড়িয়ে। সেদিনের পরে বেশ কিছুদিন গ্রামে থেকে গিয়েছিল নীলাদ্র। শহরে গেলেও খুব কম সময়ের ব্যবধানে গ্রামে ফিরে আসত। এতে তার পরিবার অবাক হতো সবচেয়ে বেশি, কারণ শৈশব থেকে শহরে বেড়ে ওঠার কারণে তালুকদার বাড়ির ছেলেমেয়েরা গ্রামের দিকে মুখ ফেরাত না সহজে। কিন্তু এখন বাড়ির বড় ছেলেটার কি যে হলো, ঘন ঘন নিজ বাড়িতে চলে আসে। তেমনই একদিন হুট করে গ্রামে ফিরেই মা বাবাকে নিয়ে সোজা চলে গেল সে সাহুকারের বাড়িতে। সরলভাবে জানিয়ে দিল সামরাঞ্জিকে সে বিয়ে করতে চায়। সামরাঞ্জি এতে কিছুটা বিচলিত হলেও পরে সম্মতি দিয়েছে, কারণ এবারের সে বয়সন্ধির আবেগে গা ভাসিয়ে প্রেমে ঢলে পড়েনি। বেশ বিচক্ষণতার সাথে জীবনসঙ্গী নির্বাচন করেছে সে। তাছাড়া সামরাঞ্জির বাবাও তালুকদার বাড়ির কর্তাকে চেনেন, তাই সঠিক সিদ্ধান্ত নিতে তেমন একটা বেগ পেতে হয়নি তাদেরও। সেদিন বাড়ির খালি উঠোনে দাঁড়িয়ে নীলাদ্র সামরাঞ্জিকে একটা মাধবীলতার মুকুট উপহার দিয়েছে সত্যি, তাপে কেঁদে ভাসিয়েছেন কঠিন সামরাঞ্জি। নীলাদ্র আলগোছে মেয়েটার মাথায় হাত বুলিয়ে তার চিবুক উঁচিয়ে বলেছে সেদিন, আপনি একটা ফুল সামরাঞ্জি, আমার হৃদয় কোটারে ফোটা এক বিচিত্রা ফুল। আপনি এই কঠিন তো, এই নরম, এই কাঁদেন তো, এই হাসেন, এই রেগে যান তো, এই শান্ত হন। কি বিচিত্র রূপ আপনার, একেবারে বিচিত্রা ফুলের মতো। বেলায় বেলায় রং বদল, আমার এলোকেশি বিচিত্রা ফুল। সামরাঞ্জি কথা বলে না। সুখের সন্ধানে নেমে সে সার্থক, নাকি সুখ নিজে থেকে এসে ধরা দিয়েছে তাকে? গত দিনগুলোতে সামরাঞ্জি খুব চিনে নিয়েছে নীলাদ্রকে, খুব যত্ন মানছে। কেবল প্রেমপত্র দিয়ে লুকিয়ে চুরিয়ে দেখা করলে যে প্রেম হয় না তা বুঝিয়েছে সে। মাঝে মাঝে সামরাঞ্জি প্রশ্ন করে, প্রথম দেখায় প্রেম হয়? কিন্তু নীলাদ্র সবসময় প্রমাণ করেছে, প্রথম দেখাতেও মানুষ প্রেমে পড়তে পারে। প্রথম দেখাতেও পারে মানুষ আজীবন সে মুখশ্রী মনে রাখতে। প্রেম প্রগাঢ় হলে, প্রেম সত্য হলে ভালোবাসা আপনা আপনি হয়। তাতে আবার প্রথম আর শেষ দেখা কি? নীলাদ্র আর সামরাঞ্জির প্রেম থাকুক অটুট। দুঃখের পরে সুখ আসে, কখনো হুট করে, কখনো সময় নিয়ে ধীরে ধীরে, তবুও আসে। সামরাঞ্জির জীবনে এসেছে সত্য প্রেম, দীর্ঘ সময় পর। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।